আমাকে ভেবে অপমান করবি সেজন্যে? আমার সাহায্য নিবি না, মায়ের শেষ চিহ্ন দেওয়া চেইনটাও বেঁচে আসবি? তাহলে বন্ধু ডাকিস কেন আমায়? পুষ্পিতা ছটপট করে উঠল ও রাগ থামাতে, নিজের পক্ষে সাফাই দিতে। কিন্তু কি বলবে, কোত্থেকে বলবে জানে না। আয়শা সমান তাজ্জব হয়ে বললেন, এই কাজ কখন করেছো? তুমি তো বাইরেও যেতে না, কার কাছে বিক্রি করলে? পুষ্পিতা বেশ কয়েকবার শুষ্ক ঠোঁট জিভে ভেজালো। নুহার প্রতিক্রিয়া নিয়ে আতঙ্ক লাগছে। সময় নিয়ে থেমে থেমে বললেন, উত্তরায় থাকতে করেছি, আমাদের পাশের বাসার আন্টির কাছে। হাততালি দিয়ে উঠল নুহা। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। একেবারে সেরা চেইন বিক্রেতা অ্যাওয়ার্ড দেওয়ার মতন যোগ্য কাজ। তুই প্লিজ আমার কথাটা শোন। ও তেতে বলল, একদম চুপ, কিচ্ছু শুনবো না আমি। তুই আমার সাথে কোনো দিনও কথা বলবি না, আমার নামও নিবি না মুখে। পুষ্পিতা কাতর চোখে যায়, ভরে ওঠে তার হরিণী নয়ন। আয়শা বললেন, আহা নুহা, তুমি অহেতুক রেগে যাচ্ছ কেন? অহেতুক রেগে যাচ্ছি? সব জেনেও এটা বলবে আম্মু? হ্যাঁ বলবো, কারণ পুষ্পিতার বিষয়টা আমি বুঝতে পারছি। তুমি পারছো না, অবশ্য তোমার পারার কথাও নয়। তিনি পুষ্পিতার আরেকটু কাছে গিয়ে দাঁড়ালেন। ওর দুই বাহু ধরে মৃদু হেসে বললেন, খুব ছোট থেকে দেখেছি তোমাকে, স্বভাবে তুমি অত্যন্ত নরম একটা মেয়ে, কাদামাটির মতো যাকে আঁচড়ে খামচে নিঃশেষ করা যায়। কিন্তু সেই নরম মেয়েটির ভেতর ভেতর আত্মসম্মান যে এত প্রবল তা তো জানতাম না। পুষ্পিতা অশ্রু সজল চোখ তোলে। নুহা হতবাক হয়ে বলল, আম্মু, কিসের আত্মসম্মান? তুমিও ওকে সায় দিচ্ছ? না, সাই দিচ্ছি না, তবে অ্যাপ্রিসিয়েট করছি ওর নিজেকে সম্মান করার বিষয়টাকে। আসলে এই পথটা আমিও পার করে এসেছি তো নুহা, তাই আমি জানি। তোমার বাবা মারা যাওয়ার পর আমাকেও কম কিছু সম্মুখীন হতে হয়নি, কিন্তু কত মানুষ দয়া দেখাতে এসেছিল। তোমার কাকারা তোমাকে লেখাপড়া করানোর জন্য নিজেদের বাসায় রাখার কথা বলেছিল আমায়, কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি হইনি। কারণ আমি চাইনি তুমি কারো দান নিয়ে বড় হও, সবার নিকট দানের পাত্রী মাথা নিচু করে বাঁচো। নিজে চাকরি নিয়েছি, কষ্ট হলেও তোমাকে সিরদানা উঁচু করে বাঁচার পথ করে দিচ্ছি। একটা কথা আমি বিশ্বাস করি জানো, নিজের টাকায় কুঁড়ে ঘরে থাকার যে আনন্দ অন্যের টাকায় বিলাসবহুল কামরাতে থাকার মধ্যেও তা নেই। পুষ্পিতা, আমি তোমাকে সাপোর্ট করছি, এই আত্মসম্মানটা সবসময় বজায় রেখো। তবে হ্যাঁ, চেন টেন বিক্রি করে নয়, তুমি চাইলে আমি তোমাকে কিছু টিউশনির ব্যবস্থা করে দিতে পারি। পুষ্পিতার ব্যগ্র কণ্ঠ। সত্যি আন্টি? হ্যাঁ, আজকেই ব্যবস্থা করছি, দাঁড়া। আর এইবারের মতো টাকা ব্যাগে ভরে নিলাম, যদি কখনো লাগে চাইতে কিন্তু সংকোচ করো না। পুষ্পিতার চোখে জল নিয়ে হাসল। পরপর চট করে আয়শাকে জড়িয়ে ধরল দু হাতে। ফুপিয়ে কেঁদে বলল, আমার মনিও আপনার মতো ছিল, আমার কিছু না বলতেই কিভাবে যেন সব বুঝে যেতেন। কিছু চমকেছেন আয়শা। হেসে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, বড় হও মা, অনেক বড় হও জীবনে। নুহা ভেঙচি কেটে মুখ ঘোরালো। থমথমে কণ্ঠে বলল, মাকে জড়িয়ে ধরে কাঁদলেই সে গলবে, কিন্তু আমি গলবো না। ঘরের দিক হাতে ধরতে পুষ্পিতা ওর গলা হামড়ে ধরল পেছন থেকে। ঝুলতে ঝুলতে বলল, তোর বলতে হবে না, তুই এমনিতেই আমার আদুরে বরফ। হঠাৎ রাতের বেলা তীব্রকে খাবার টেবিলে দেখে সিঁড়িতে থমকালেন জামশেদ। দুই আখিতে বিভ্রম নিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। একবার চোখ বোলালেন দেওয়াল ঘড়ির দিকে। সবে 10টা বাজে এখন। সরকারি ছুটির দিন বলে তিনিও তাড়াতাড়ি ফিরেছেন, কিন্তু এই ছেলে তো 12টার আগে ঘরে ঢোকে না, 10টাও তো ভুলেও না। আজ হঠাৎ কি হলো? দাঁড়িয়ে কেন? খাবারটা কি ওখানেই খাবেন? গভীর ধ্যানে থাকা জমশেদ নড়ে উঠলেন সাহসা। ছেলের তেরা কথায় মেজাজটা চটে গেল। গম্ভীর চেহারা নেমে এলেন নিচে। টেবিলের কাছে আসতেই লুৎফা তাড়াহুড়ো করে চেয়ার টেনে দেয়। নবাবের ন্যায় বসলেন তিনি। তীব্র মায়ের দিকে কপাল কুঁচকে তাকায়। ওনার তো হাত আছে, চেয়ারটা নিজেও টেনে নিতে পারতেন। তোমার দিতে হলো কেন? তুমি ওনার বউ, বেতনভুক্ত চাকর নও কিন্তু। লুৎফা চাপা কণ্ঠে বলল, আহ, চুপ করো না।
ভিতর ভিতর কটমটিয়ে উঠলেন জামশেদ, কিন্তু এই মুহূর্তে তর্ক করে অশান্তি সৃষ্টির বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে চুপচাপ গিলে নিলেন তেজ। ভাতে হাত দিতে দিতে এক পলক তীব্রর দিকে চাইল, উসখুসের মাত্রা জোরালো। কিছু জিজ্ঞেস করতে চাইছেন, তীব্র একবারও ওনাকে দেখেনি, কিন্তু ফটাফট বলে ফেলল। কিছু বলার থাকলে বলুন, মনের মধ্যে কথা চেপে রাখা ঠিক না। থতমত খেলেন তিনি, বিস্ময়টুকু ঢেকে রেখে ভারী কণ্ঠে বললেন। তীব্র মুখের উপর জানালো, কোনো মদের ক্লাব খোলা ছিল না, তাই যেতে পারিনি। ভয়ানক রুষ্ট চোখে চাইলেন তিনি। পরের লাইনে এটাই তো বলতে চেয়েছিলেন, আপনার কষ্ট কমাতে আমি বলে দিলাম। জামশেদ হতবম্ব, পরপর খ্যাপাটে গলায় বললেন। তীব্র উদ্বেগহীন জানালো, জানি নিজের কথা না জানার মতো বেকুব কেউ হয়। আমি নিঃসন্দেহে ভীষণ বেয়াদব একটা ছেলে। আসলে ছেলে মেয়েদের আদব শেখাতে হলে বাবাদের সময় দিতে হয়। আপনি সময় দেননি, তাই আমি বেয়াদব। জামশেদ টেবিল থাপড়ে বললেন। শব্দ করে হেসে উঠল তীব্র। কিছু বলল না, এতে গায়ে আগুন ধরে গেল জামশেদের। হাসির মধ্যে স্পষ্ট বিদ্রোহের আভাস পেয়ে তেতিয়ে এলেন মস্তক। রাগে গজগজিয়ে খাবার ছেড়ে দাঁড়ালেন। লুৎফা আটকে উঠলেন আরেকবার। সবসময় বাবা ছেলের ঠান্ডা তর্কযুদ্ধে অসহায় হয়ে পড়েন তিনি। বাবার দেখা দেখে তীব্র দাঁড়ালো আজ। পেছন থেকে ডেকে বলল, পালিয়ে যাচ্ছেন কেন? জামশেদ থেমে দাঁড়ায়, চোখ কুঁচকে ঘুরে চেয়ে বলে, প্রতিবার আমার সাথে কথায় না মিললেই খাবার রেখে উঠে যান। এটা এরকম পালিয়ে যাওয়াই তো। তীব্র এবারও হাসে, ঘাটটা দুদিকে মচমচ করে কাত করে বলে, এই অসভ্যের যে এখন আপনার থেকে একটা জিনিস চাই ড্যাড, আর সেখানে না বলার কোনো সুযোগ আপনার নেই। জামশেদ ভ্রান্ত নজরে চেয়ে, অনীহ তার কণ্ঠ। তীব্র গ্লাস উঠিয়ে চুমুক দিল, দুই ঠোকে গলা ভিজিয়ে রেখে দিল স্থানে। তার অহেতুক সময় কাটানো আর বাবাকে অপেক্ষা করানোর ফন্দি বেশ বুঝলেন ভদ্রলোক। দাঁত চেপে দাঁড়িয়ে রইলেন তাও। তীব্র আঙুলের ঠোঁট মুছে যায়, চোখ ছোট করে বলে, কি যেন বলছিলাম? পুরো কণ্ঠ জামশেদের। আমি এখন থেকে শহরে থাকবো কম, গাজীপুরে থাকবো। লুৎফা তড়িঘড়ি করে শুধালেন, গাজীপুর? ওখানে কেন যাবি? কাজ তো একটা আছে, আপনাদের বলতে চাইছি না। তবে ভাববেন না, আপনার দরকার পড়লে ডাকবেন, সময় পেলে নিশ্চয়ই আসবো। জামশেদের একই প্রশ্ন। জামশেদ একটু চুপ থেকে বললেন, ওখানে একটা ভার্সিটি আছে, নামটা সিটি, সেখানে আমার ঢোকার ব্যবস্থা করে দিন। জামশেদ কৌতূহলে ডুবুডুবু দশায় স্ত্রীকে দেখে নেন একবার। তীব্র ফিচিল হেসে বলল, মন্ত্রীদের মুখে এমন কথাবার্তা মানায়? আমি এই বয়সে নিশ্চয়ই পড়তে যাচ্ছি না। অ্যাজ এ জুনিয়র লেকচারার আপনি আজ কালের মধ্যেই তার সমস্ত বন্দোবস্ত করে দেবেন। জামশেদ অবরুদ্ধ, বিস্ময়তের মতো ফ্যালফ্যাল নজরে চেয়ে রইলেন ছেলের দিকে। এবড়ো থেবড়ো খাড়া খাড়া সোনালি চুল, এলোমেলো শার্টের কলার, হা করে বেরিয়ে থাকা বক্ষ ভাগ, কবজিতে ব্রেসলেট, গলায় রূপো শিকলের ন্যায় চেইন পড়ুয়া ছেলে হবে লেকচারার। মোড়ের বিখ্যাত বিট্টু মাস্তান, যে কিনা নিজেই পাশ করত শিক্ষকদের ভয় দেখিয়ে নম্বর আদায় করে, সে ছাত্রছাত্রী পড়াবে। অমন দুর্লভ দৃশ্যটা কল্পনা করে খুক খুক করে কেসে উঠলেন জামশেদ। কাশির তোপে রীতিমতো বুক ব্যথা উঠে গেল। বাম পাশটা চেপে ধরে তৎক্ষণাৎ ধপ করে বসে পড়লেন সোফাতে। এক ঝাঁক সোনালি রোদ্দুর আর ভোরের শান্ত আবহের মাঝে তীব্র ছাদবিহীন লাল জিপ ছুটছে। এখনও সেই চিরাচারিত বন্ধুরা সাথে। এয়ারপোর্ট থেকে ফিরছে তারা। শাফিনের ফ্লাইটের সময়সূচি আজ। মায়ের উন্নত চিকিৎসা হেতু ভারতের পথে উড়াল দিয়েছে সে। সকাল সকাল তীব্ররা দল বেঁধে সেখানে গিয়েছিল বন্ধুকে বিদায় জানানোর জন্য। শাফিন থাকলে সবসময় পেছনে বসত মিরাজ, আর জায়গা পেয়েছে তীব্রর পাশের সিটে। তার মেজাজ চমচনে, সিগারেট ফুঁকতে ফুঁকতে শীষ বাজছে গলায়। তীব্র নজর রাস্তায়। এই সময় পথে যানবাহন স্বল্প হওয়ার কথা হলেও পোর্ট এরিয়ায় গতানুগতিক জ্যাম। তার ফর্সা মুখ বিপর স্ফীত, ঘুম হচ্ছে না কিছুদিন। কোনো এক অমুক চিন্তায় মস্তকের সমগ্র কোষ ব্যস্ত হয়ে থাকে। কতক অব্যস্ত ভাবনা স্নায়ুতে দাপিয়ে বেড়ায় নিরন্তর। তন্মধ্যে নাহিদ মন খারাপ করে বলে, শাফিন যাওয়ার সময় মুখটা কেমন করে রেখেছিল দেখেছিস? মনে হচ্ছিল কেঁদে দিবে। আমাদের ছাড়া যেতে হয়তো খারাপ লাগছিল বেচারার। বিপরীতে ফোঁস করে শ্বাস ফেলল মুশফিক। শাফিনের মন খারাপের সঠিক হদিশ সে যে একটু হলেও জানে। প্রসঙ্গ কাটাতে আবদার ছুড়ল,
বিট্টু চা খাবো। একটা টং দেখে থামাস তো, মাথাটা ধরেছে খুব। আরমান জানালো। আমরাও। মিরাজ কেমন খ্যাক করে উঠল। মাথা থাকলে ব্যথা করবে, এর জন্য যেখানে সেখানে চা খেতে হবে? এরকম হলে বগলে ফ্লাক্স নিয়ে করবে। আপাতত বাড্ডায় কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। পরপর ফুসফুস করে বলল। মঞ্জু নামের এক মা, এলাকায় নতুন সেলুন বেশ হয়েছে। কোথা থেকে এসেছে কে জানে, তবে সাগরদের কলিজা বিশাল। নানুকে দিয়ে এই মাসে চাঁদা আনতে পাঠিয়েছিলাম, দিল না। ওর সেলুনের কাজ না ভাঙা অবধি আমি শান্তি হচ্ছে না বিট্টু। মুশফিক মস্তক ঝুলিয়ে বলল। ঢাকায় নতুন মনে হয়, আমাদের চেনে না ওই জন্য। ভাবিস না, বায়োডাটা পেলেই আপনা আপনি টাকা দিয়ে দিবে। তীব্র শুধালো। কত নম্বর গলিতে? আরমান উদ্বেগ নিয়ে বলল। একেবারে ভেতরের দিকে, শপিং সেন্টারে আছে না, ওটার উল্টো পাশের গলির শেষ মাথায়। ওই জন্যই তো এতদিন দেখিনি। এসেছে নাকি সপ্তাহখানেক। যাকগে, এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে তুই ভাবিস না, আমরা আসি তো। তার জবাব এলো। কাল থেকে আমি এমনিতেও বাড্ডায় থাকবো না। চকিতে চাইল সবাই। মিরাজ স্থূল স্থূল বাঁধিয়ে বলল। থাকবে না? থাকবে না মানে? গাজীপুর যাব। সে তো জানি, কিন্তু শহরে থাকবে না কেন? তুই কি ওখানে পার্মানেন্টলি যাচ্ছিস? চোখ বড় বড় করে বলল আরমান। জানি না, টেম্পোরারি গেলেও সময় লাগবে। তবে সপ্তাহে 2-3 বার আসবো এখানে, ততক্ষণ তোরা সামলাবি। মুশফিক মাথা চুলকায়। বলতে গেলে বন্ধুদের মধ্যে তার বুদ্ধি প্রখর, কিন্তু শক্ত তীব্রর পোক্ত কথা আপাতত ঘটে ঢুকছে না। নাহিদ বলল। তুই তো সেদিন কিছুই বললি না, কি করবি কিছু ভেবেছিস? ওরা আগ্রহ ভরে চাইল। কি ভাবলি? তীব্র খুব গুছিয়ে বলল। নাহিদের কথা ঠিক, পুষ্পিতার কাছে আমি মাস্তান। মেয়ে যা ভীতু, আমাকে দেখলে ভেগে যাইস। যেখানে পছন্দ করি জানলে না হার্ট অ্যাটাক করে মরে। তারপর বিড়বিড় করলো, ভীত মেয়ে একটা। তাহলে এখন? তার ছোট নিরুদ্দিক উত্তর। ভদ্র হব। কথাটাই পুষ্পিতার নয়, মাইক্রোমিটার বেগে অ্যাটাক হলো ওদের। এক একজন মুখ থুবড়ে হোঁচট খেলো যেন। গোল গোল চোখে চেয়ে বলে। ভদ্র হবি তুই? ভদ্র হবি তুই? তীব্রর অস্বস্তি দেখা যায় না। ও যে বন্ধুদের প্রতিক্রিয়ার মজা পেয়েছে, হাসলো ঠোঁট কামড়ে। কিন্তু খুশি হয়ে গেল নাহিদ। তীব্র ভালো হওয়া মানে ওর আনন্দের সীমা নেই। চকচকে নেত্রে চেয়ে বলল। সত্যি ভদ্র হয়ে যাবি বিট্টু? খুব ভালো হবে তাহলে। এই মাস্তানি টাস্তানি তো এমনিতেও ভালো কথা নয়, বল? তবে প্রভাব পড়ল বাকিদের উপর। তারা তখনও হজম করতে পারেনি। কিছুক্ষণ স্তব্ধ বসে থাকলো তিনজন। পরপরই মিরাজ হাহাকার করে বলল। তুই একটা মেয়ের জন্য এতদিনের মাস্তানি ছেড়ে ভদ্র হয়ে যাবি? আমাদের এতদিনের নাম ডাক, বিট্টু মাস্তানের গ্যাং সব শেষ করে দিবি? এ কি শুনলে বিট্টু? না না, এ হতে পারে না। এই কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? বলতে বলতে দু হাতে বুক চাপড়ালো মিরাজ। তীব্র সশব্দে ধমক দেয়। থাম। ও থামলো, কিন্তু মুশফিকও সমান দুঃখী গলায় বলল। তুই সত্যি সব ছেড়ে দিবি আমাদেরও? তীব্র জিপের হুইল ঘোরাতে ঘোরাতে কার বাঁকায়, কপাল কুঁচকে বলে। ছেড়ে দেবো কখন বলেছি? মুশফিকের কথায় সতর্কতা। এই যে বললি ভদ্র হবি। ভদ্র হব বলেছি, সত্যি হব নাকি? আরমান বুঝতে না পেরে বলল। মানে? চতুরের ন্যায় হাসলো তীব্র। চোখের চাউনিতে স্বচ্ছ চালাকি লেপটে জানালো। মিথ্যা মিথ্যা ভদ্র। চারজন মুখ চাওয়াচাই করে। মুশফিক চোখ পিট পিট করে বলল। মিথ্যে মিথ্যে, সেটা কিভাবে? তীব্র তপ্ত স্পষ্ট স্বর। বিট্টু মাস্তান থেকে তীব্র রেজা তালুকদার হব যেভাবে, ঠিক সেভাবেই। তারপর ওদের দিকে চেয়ে বলল। তোরা জানবি আমি খারাপ, আমি জানবো আমি খারাপ, গোটা ঢাকা শহর জানবে বিট্টু খারাপ। শুধুমাত্র পুষ্পিতা জানবে তীব্র রেজা তালুকদার ইজ ওয়ান অফ দ্য বেস্ট জেন্টলম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সবাই শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। পুরো কথাটাই মাথার উপর দিয়ে গেল। নাহিদ কৌতূহলে গলা ভিজিয়ে শুধালো। তা কি করে সম্ভব? তীব্র চোখ ছোট করল। কেন?
কাল তুই বললি না আমি মাস্তান জানলে ও উল্টো পথে পালাবে, সেজন্যই এমন বুদ্ধি করেছি। মেয়ে পালাবে না, দিনে 3 বার সালাম ঠুকবে আমায়। আরমান বোকা বোকা কণ্ঠে বলল, সে তো তোকে সবাই এমনিতে সালাম দেয়, মেয়েটার সালামে এমন কি আসে যাবে? তীব্র বিদিষ্ট হয়ে বলল, গর্ধব, যা বুঝিস